আজ একটি গল্প বলি। গল্পের নাম দিন বদলের গল্প। গল্পটি লিখেছেন ব্রতী ঘোষ। আমার ভালো লাগা থেকে এই গল্পটি আমি পাঠ করছি। অপর্ণা সাথে পাঁচে থাকতে ভালোবাসেন না। সংসারটা গুছিয়ে করেছেন বরাবর। ৩০ বছরের বিবাহিত জীবনে সৌম্যদেব সেনগুপ্তকে সুখী করতে কোনো ফাঁক রাখেননি। ছেলেকে মানুষ করতে নিজের চাকরি ছেড়েছেন। যতদিন শ্বশুর শাশুড়ি ছিলেন তাদের যত্ন করেছেন। এখনো সকাল থেকে রাত পর্যন্ত স্বামীর খেয়াল রাখেন। ঠিক সময়ে প্রেসার সুগারের ওষুধ তার হাতে তুলে দিতে ভোলেন না। অপর্ণার এত সব গুণের মধ্যেও একটি ভারী দোষ, তিনি মুখে কথা বলেন খুব কম। যা কাজ করার তাই তিনি করেন। সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যে দুপুরবেলাটা ওর নিজের জন্য বরাদ্দ। এই সময়টুকু উনি যত্ন করে তুলে রাখেন একান্ত নিজের করে। এই সময় মনের জানালাটি উনি হাট করে খুলে দেন। দক্ষিণের বারান্দায় বসে মনের সব গ্লানি ডায়েরির পাতায় লিখে রাখেন, কখনো কবিতায়, কখনো তা গদ্যে। সৌম্যদেব একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। ৩২ বছর চাকরি করে সবে ২ বছর হলো অবসর নিয়েছেন। অপর্ণাও একটি বেসরকারি সংস্থায় উচ্চ পদেই চাকরি করতেন। ঋত্বিক হবার সময়ই স্ত্রীকে চাকরি ছাড়তে এক প্রকার বাধ্য করেছিলেন তিনি। অবশ্য সৌম্যদেব অপর্ণার কোনো অভাব রাখেননি। যে কোনো উৎসবে স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন, বিবাহ বার্ষিকীতে গয়না গড়িয়ে দিয়েছেন প্রতি বছর। প্রত্যেক বছর স্ত্রীকে বেড়াতে নিয়ে গেছেন, কিন্তু কোনো দিন জানতে চাননি শাড়িটা স্ত্রীর পছন্দ হয়েছে কি না। জানতে চাননি যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে অপর্ণাও যেতে চান কি না। আজ দিন ৩ হলো সোমদত্তার বিয়ে হয়েছে ঋত্বিকের সাথে। ঋত্বিক খুব ভালো ছেলে। দুজনেই আইটি সেক্টরে কাজ করে, একই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সোমদত্তা কোনো দিন ভাবেনি এত মনের মতো বন্ধুকেও স্বামী হিসাবে পাবে। এখানে ওর যত্নের কোনো ত্রুটি হয় না। ও দেরি করে ঘুম থেকে উঠলেও শাশুড়ি মা কিচ্ছুটি বলেন না। বিয়ের প্রথম কটা দিন ও অফিস থেকে ছুটি নিয়েছে শ্বশুরবাড়িতে একটু মানিয়ে নেবার জন্য, কিন্তু শ্বশুরমশাই ব্যস্ত থাকেন নিজের লাইব্রেরি ঘরে, আর শাশুড়ি মা পারতপক্ষে ওর সঙ্গে কথা বলেন না, অথচ খেয়াল রাখেন সব কিছু। একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে ওনার মধ্যে, নিজের জগতেই থাকতে ভালোবাসেন। এই নিয়ে সোমদত্তার ভারী দুঃখ। ছোটবেলায় মাকে হারিয়ে ও ভেবেছিল যে ওর শাশুড়ি হবে তাকে ও মায়ের মতো ভালোবাসবে, কিন্তু ভালোবাসা দূরে থাক, ওনার কাছে যেতেই সাহস পায় না। মাস 6 পরের কথা, আজ হঠাৎই অপর্ণার খেয়াল পড়ে সোমদত্তার দিকে। মুখ তুলে তাকান ছেলের বউয়ের দিকে। মেয়েটার মুখটা বড্ড মায়া মাখানো। ছেলের পছন্দের প্রশংসা নিজের মনেই করলেন, কিন্তু এ কি, ওর মুখটা এত শুকনো লাগছে কেন? যে মেয়েটা ডাইনিং টেবিলে বসে এত কথা বলে ঋত্বিকের সাথে, সে আজ একটাও কথা কেন বলছে না? তবে কি মাসখানেক ধরে অপর্ণা যা সন্দেহ করেছিলেন
সেটাই কি সত্যি হলো? তবে কি পরিবারের উত্তরাধিকারী আসতে চলেছে? না, ও নিজে থেকে কিছুই জিজ্ঞাসা করবে না। যদি কিছু বলার থাকে ওরাই বলবে। দুজনেই চুপচাপ রাতের খাওয়া সেরে ঘরে ঢুকে যায়। রাতে অপর্ণা ওদের ঘর থেকে কিছু কথা কাটাকাটির শব্দ শোনেন, কিন্তু অন্য অনেক শাশুড়ির মতো ছেলের ঘরের দরজায় কান পেতে কথা শোনার মনোপ্রবৃত্তি ওনার নেই। তবে এটা অপর্ণা বুঝতে পারেন, কিছু একটা চাপান উতরাই চলছে ওদের মধ্যে। সপ্তাহখানেক ধরেই চলছে। পরদিন সকাল 9টার মধ্যেই দুজনে একসাথে অফিসে বেরিয়ে যায়। সন্ধেবেলা দুজনেই ফিরে আলাদা আলাদা সময়ে। অপর্ণার কিছুই চোখ এড়ায় না, কিন্তু নিজে থেকে কোনো কথা জিজ্ঞাসা করতে ওনার ইচ্ছা করে না। যে যার মতো থাকবে, প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, তাতে হস্তক্ষেপ করতে ওনার ভালো লাগে না। রাতে ডাইনিং টেবিলে ঋত্বিক খেতে এলেও সোমদত্তা আসে না। খানিকটা বাধ্য হয়ে অপর্ণা ঋত্বিককে জিজ্ঞাসা করেন, সোমা এলো না খেতে? না, ছাড়ো তো, খেলে খাবে, না খেলে না খাবে। ওর জেদটাই সব নাকি? আমার কথার কোনো দাম থাকবে না? অপর্ণা কোনো কথা না বলে ঋত্বিকের মুখের দিকে তাকান। ওর প্রেগনেন্সির রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ওকে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে থেকে বিশ্রাম নিতে বলেছি। কি দরকার ওর চাকরি করার? আমাদের কোনো অভাব আছে? বাচ্চা হলে মানুষ করবে কে? ওর চাকরিটাই বড় হলো। প্রত্যেক দিন এই নিয়ে অশান্তি হচ্ছে। ও চাকরি ছাড়বে না। আমাকে বলে কি না, তুমি চাকরি ছেড়ে দাও। কি আবদার, মেয়ে হয়ে জন্মেছে অথচ মা হবে না। গতকাল রাতে কি বলছে জানো? বলছে ও চাকরি তো ছাড়বেই না, উপরন্তু এই সন্তানকেই ও পৃথিবীতে আনবে না। বলছে দায়িত্ব যদি নিতেই হয় দুজনকেই তা সমানভাবে নিতে হবে, না হলে ও মাই হবে না। এতক্ষণে সৌম্যদেব মুখ খোলেন। ওর স্পর্ধা তো কম নয়। ঋত্বিককে কোনো কথা অপর্ণা বলেন না, শুধু মনে মনে ভাবেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি, একই রকমের মানসিক চাপ। কি কষ্টটাই না সইতে হয়েছিল অপর্ণাকে। তিনিও পড়াশোনায় ভালো ছিলেন, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন ছোট থেকে, আর মোটামুটি একটা ভালো চাকরি তিনি নিজের যোগ্যতাতেই জোগাড় করেছিলেন। কিন্তু ঋত্বিক হবার সময় শাশুড়ি সৌম্যদেব এদের মানসিক চাপ সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই তিনি চাকরিটা ছেড়েছিলেন। একটা মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা তার চিন্তা ও চেতনার মুক্তির পথ খুলে দেয়। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মানুষ হিসাবে, যে পথে সে অপর একটি মেয়েকেও তার দেখানো পথে চালিত করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে নিজের পায়ে দাঁড়াতে। মেয়েরা শুধুমাত্র স্বামী ও সংসারকে সুখী করতেই জন্মায় না, তার এই সমাজকে কিছু দেবার থাকে। এ কথা কি কেউ কোনো দিন বুঝবে না? এক এক সময় অপর্ণার মনে হয় মেয়েরা আজ থেকে 100 বছর আগে যেখানে ছিল এখনো সেখানেই আছে। সামাজিক কোনো উন্নতিই হয়নি। ওর খাবারটা ঘরে নিয়ে যা। ঋত্বিক নিজের খাওয়া সেরে সোমদত্তার খাবার নিয়ে ঘরে চলে যায়। সারা রাত অপর্ণা দু চোখের পাতা এক করতে পারেন না। আজ থেকে 28 বছর আগের ঘটনাগুলো একের পর এক ওনার মনে আসতে থাকে। নিজের বিছানাতেই ছটফট করতে থাকেন তিনি। সকাল হতেই অপর্ণা ঋত্বিকের ঘরের দরজায় টোকা মারেন। একটু বাদে টলমল পায়ে ঋত্বিক দরজা খোলে। দরজা খুলে মাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় ও।
ওর বিয়ের পর থেকে মা কোনো দিন ওর ঘরে ডাকতে আসেনি। সোমা রাতে খেয়েছিল? না, আর বলো না, জেদ করে খেলেও না রাতে। ওই তো খাবার পড়ে আছে টেবিলে। এতক্ষণে অপর্ণার গলা শুনে সোমদত্তাও রীতিমতো অবাক হয়ে বিছানায় উঠে বসেছে। আজ পর্যন্ত যে মানুষটা ওর সাথে কোনো দিন নিজে থেকে কথা বলেননি, তিনি এসেছেন কিনা ওর খোঁজ নিতে। সোমা জল খাবার খাবে, টেবিলে এসো। সোমদত্তা নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। একটু পরেই ডাইনিং টেবিলে ওরা চারজন জল খাবার খেতে বসে। অপর্ণা নিজের হাতে আজ চিড়ের পোলাও রেঁধেছেন। সোমদত্তার সামনে খাবার পরিবেশন করে পরম মমতায় নিজের ডান হাতটা সোমদত্তার মাথার উপর রাখেন। বলেন, খেয়ে নাও, রাতে খাওনি, শরীর খারাপ হবে। সোমদত্তার চোখে জল এসে যায়। ও অপর্ণার হাতটা জড়িয়ে ধরে, হু হু করে কেঁদে ফেলে। অপর্ণা ওর মাথাটা নিজের বুকে চেপে ধরেন। পাগলি মেয়ে, তোর ইচ্ছা হলে মা হবি, না হলে হবি না, কিন্তু চাকরি ছাড়ার কথা মনেও আনবি না। অপর্ণা কথাগুলো বলেন সৌম্যদেবের চোখে চোখ রেখে। তিনি নিজে একবার সব কিছু মেনে নিয়ে হেরে গেছেন, কিন্তু আর না, সোমদত্তাকেও একইভাবে হেরে যেতে উনি দেবেন না। গল্পটি ব্রতী ঘোষের লেখা। আমার ভালো লাগলো, তাই এই গল্পটি আমি পাঠ করলাম। গল্পটি পড়ে শুনে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।